বড় বৌমা, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আমার পাটা একটু টিপে দাও। মনে হচ্ছে বাতের ব্যথাটা আবার বেড়েছে। পায়ে তেল মালিশ না করলে মনে হয় না আমি আর উঠতে চলতে পারবো। মা, আপনি তো খুব ভালো করেই জানেন আমি এমএনসি তে জব করি, তবুও আপনাদের সেবা করার জন্যই তো আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। কিন্তু আমার পক্ষে যেটুখানি সম্ভব সেটুকুই তো করব বলুন। এখন আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি আপনার ছোট বৌমাকে বলুন আপনার পা টিপে দিতে, আমি বাকি কাজগুলো করে নেব। এই বলে শালিনী তখনই নিজের ঘরে চলে যায়। আসলে শালিনী খুবই শিক্ষিত এবং মডার্ন হলেও সে কোন রকম চাকরি করত না, শুধুমাত্র সংসারের কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য সে সবাইকে মিথ্যা কথা বলে। আমি এত শিক্ষিত হয়ে বাড়ির কাজ করতে যাব কেন? ওই তো ছোট বউটা আছে, না কোনো শিক্ষা দীক্ষা, না রূপ, না গুণ, কিছুই নেই। আমি ছোট বউকে ঘরের কাজ করলে তাই ওই অশিক্ষিত ছোট বউকে ঘরের কাজ করলে খুব ভালো মানাবে। আমি বরং এখন নেটফ্লিক্সে একটা সিনেমা চালিয়ে দেখি। এই বলে শালিনী ঘরে দরজা বন্ধ করে চিপস খেতে খেতে ল্যাপটপে সিনেমা দেখতে থাকে। অন্যদিকে পলা কোথা থেকে এক বোতল তেল নিয়ে এসে সাবিত্রী দেবীর পায়ে মালিশ করতে শুরু করে, কিন্তু সেই তেলে ভীষণই বাজে গন্ধ ছিল, যার ফলে সাবিত্রী দেবীর গা যেন গুলিয়ে ওঠে। ছোট বৌমা, তুমি কি তেল মালিশ করছো? আমার কেমন যেন মাথা ঘুরে যাচ্ছে, বমিও পাচ্ছে। এ বাবা, আমার পাটা এরকম সবুজ হয়ে গেল কি করে? ছোট বৌমা, কি করছো তুমি? এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার খুব শরীর খারাপ করছে। সাবিত্রী দেবী চিৎকার চেঁচামেচি করলে শালিনী নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এই, তুমি মায়ের পায়ে ইঞ্জিন অয়েল মালিশ করছো? হাই রে, আমার বরের গাড়ির তেলটা তুমি পুরো মায়ের পায়ে ঢেলে দিয়েছো। মা ইঞ্জিন অয়েলের গন্ধ একদমই সহ্য করতে পারি না, এই জন্যই তো কথাই বলে মূর্খদের সংস্পর্শে থাকতে নেই। যাও, মায়ের পাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দাও। এই কথা শুনে পলা খুবই ভয় পেয়ে যায়। আসলে পলা গ্রামের মেয়ে হওয়ায় সে খুবই সহজ সরল বোকা ধরনের ছিল, আর সে নাইবা কোন রকম পড়াশোনা জানতো, তাই শহরের আদব কায়দা সম্পর্কে পলা একেবারেই অবগত থাকে না। আসলে এটা তো একদম সর্ষের তেলের মতো লাল দেখতে, তাই আমি ভাবলাম এটা সর্ষের তেল। আসলে আমি একদম বুঝতে পারিনি, আমি এখনই মায়ের পা ধুয়ে দিচ্ছি। এই বলে পলা তখনই শাশুড়ি মায়ের পা ধুইয়ে দেয়, কিন্তু সাবিত্রী দেবীর উপসর্গ কিছুতেই কমে না, তার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। কিন্তু তবুও শালিনী আবার সিনেমা দেখতে বসে পড়ে। এদিকে পলা বারে বারে শালিনীকে ডাকাডাকি করলেও শালিনী কিছুতেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে না। উফ, আবার এই মূর্খ মেয়েটা আমাকে ডাকতে শুরু করেছে। আমি একদমই এই সিনেমাটা মিস করতে পারবো না, যা খুশি করুক। এমন সময় পলার শ্বশুরমশাই অনিমেষ বাবু বাড়িতে এসে সাবিত্রী দেবীর অবস্থা দেখে খুবই রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে তাকে অ্যালার্জির ওষুধ খাইয়ে দেয়। কেন যে আমার ছোট ছেলেটা এরকম একটা মূর্খ মেয়েকে বিয়ে করে এনেছে আমি তো বুঝতে পারলাম না। তোমার জন্য আজকে আমার বউটা মরে যেতে পারতো। তোমার মা বাবাকে তোমাকে কিছু পড়াশোনা শিখিয়ে পাঠায়নি? একটা সরষের তেল আর একটা ইঞ্জিন অয়েলের মধ্যে পার্থক্য বোঝার কমন সেন্সটুকু নেই? এভাবেই অনিমেষ বাবু পলাকে ভীষণই বকাবকি করে, কিন্তু পলা মুখ বুঝে সবই সহ্য করে যায়। পলা প্রত্যেকদিন সকলের জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘরের কাজ করা সবকিছুই করে। আর শালিনী দিব্যি মনের আনন্দে পায়ের উপর পা তুলে সারাদিন শুধু ভালো ভালো খাবার খায় এবং সিনেমা দেখে। একদিন পাশের বাড়ির প্রতিবেশী অপর্ণা দেবী সাবিত্রী দেবীর বাড়িতে আসে, তাই পলা সেদিন অতিথির জন্য পোলাও, চিকেন কষা, মাটন ভুনা ইত্যাদি খাবার দাবার রান্না করে পরিবেশন করে। বাবা, এরকম সংস্কারী বৌমা কোথা থেকে পেলি? তোর বৌমা তো খুবই ভালো দেখছি, কিন্তু বড় বৌমা কোথায়? তোর বড় বৌমা তো এতই শিক্ষিত যে আমাদের কাউকে পাত্তাই দেয় না, দেখা হলে মুখ ঘুরিয়ে পালিয়ে যায়। আমার বড় বৌমাকে দেখা যাবে কি করে? আমার বড় বৌমা তো একটা বড় এমএনসি তে চাকরি করে, ঘরে দরজা বন্ধ করে এখন মিটিং এ বসে আছে। বড় বৌমাকে মোটেই বিরক্ত করা যাবে না। আমার বড় বৌমা মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমার ছোট বৌমা তো একেবারেই অশিক্ষিত মূর্খ, শুধুমাত্র ঘরের কাজ করে, রান্না বান্না করে, এই যা। আচ্ছা বুঝলাম, বলছি ছোট বৌমা, তুমি তো খুব ভালোই রান্না করেছো, আমাকে আরো একটু মাটন দাও দেখি। পোলাও তো এমন রান্না করেছো মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। এত ভালো রান্না কিন্তু আমার বৌমাও করতে পারে না।
এমন কথা শুনে সাবিত্রী দেবী খুবই রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। অন্যদিকে দেখতে না দেখতেই অপর্ণা দেবী সব খাবার খেয়ে শেষ করে দেয়। শুধু তাই নয়, বাড়ি যাওয়ার সময় অপর্ণা দেবী খাবার প্যাক করে নিয়ে যায়, যার ফলে সেদিন সাবিত্রী দেবীর পরিবারের জন্য কোনো খাবার বেঁচে থাকে না। তাই সাবিত্রী দেবী পলার উপর ভীষণই রেগে যায়। তোমার মতো বোকা পাঠা আমি দুটো দেখিনি। যে পাঠাটা তুমি রান্না করেছো সে পাঠাটাও তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল। বাড়িতে গেস্ট এসেছে মানে তাকে সব খাবার দাবার দিয়ে দিতে হবে এর কোনো মানে নেই। এখন আমরা কি খাবো? যাও এখনই রান্নাঘরে গিয়ে আবার রান্না করে নিয়ে এসো। আসলে আমি ছোটবেলা থেকে শিখে এসেছি অতিথিদের সব সময় আপ্যায়ন করতে হয়। দুপুরবেলা অতিথি এলে নাকি নিজের খাবারটাও তাকে দিয়ে দিতে হয়, তাই তো আমি ওনাকে খাবার বেশি করে দিলাম। তোমার মতো গর্ধ বাড়িতে থাকলে আর শত্রুরও অভাব হবে না। তোমার যদি এতই অতিথিকে খাওয়ানোর ইচ্ছে ছিল তাহলে নিজের ভাগের খাবারটা দিয়ে দিতে পারতে। আমাদের ভাগের খাবার তোমাকে দিতে কে বলেছে? তোমার এখন রান্না করতে গেলে 4টে বেজে যাবে। তার থেকে ভালো আমি অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি। কি বলছো বড় বৌমা? অনলাইনে খাবার অর্ডার করবে মানে এবার কি খাবার দাবারও বাড়িতে এসে দিয়ে যাবে? হ্যাঁ, আপনি শুধু টাকাটা বের করে রাখুন, 20 মিনিটের মধ্যেই খাবার চলে আসবে। আপনার ছোট বৌমা আজকে যা কাণ্ড করলো, অনলাইনে খাবার অর্ডার না করলে আজকে আর আমাদের কপালে খাবার জুটবে না। এই বলে শালিনী সঙ্গে সঙ্গে অনলাইনে খাবার অর্ডার করে, যা দেখে সাবিত্রী দেবী খুবই খুশি হয়। কারণ সাবিত্রী দেবী অনলাইনে কোনো খাবার কিংবা জিনিসপত্র অর্ডার করতে পারে না, তাই সে তার শিক্ষিত বৌমার কাছ থেকে অনলাইনে কি কি অর্ডার করতে হয় শিখে নিতে চায়। সেই ফাঁকে শালিনী তার শাশুড়ি মাকে টুপি পরিয়ে দেয়, অর্থাৎ সে শাশুড়ি মায়ের টাকা দিয়েই নিজের জন্য বেশ কিছু দামি দামি শাড়ি অর্ডার করে ফেলে। ও বড় বৌমা, বলছি আমি তো মাত্র 500 টাকার শাড়ি অর্ডার করেছিলাম, তাহলে আমার এখানে 5000 টাকা বিল কেন দেখাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই একটা শাড়ির দাম 5000 টাকা কি করে হয়? এই শাড়িটার নিচে তো 500 টাকা লেখা আছে। না না, এটা 5000 টাকারই শাড়ি। দেখুন শাড়িটা কি সুন্দর দেখতে। আপনাকে এই শাড়িটা পরলে কিন্তু খুব ভালো দেখাবে। এই তো আজকেই তো এই শাড়িটা ডেলিভারি হবে। আপনি আমাকে 5000 টাকা দিয়ে দেবেন, আমি ডেলিভারি বয়ের কাছ থেকে শাড়িটা কালেক্ট করে নেব। সাবিত্রী দেবী যেহেতু অনলাইনে কখনো কিছু অর্ডার করেনি, তাই এ ব্যাপারে তার একেবারেই অভিজ্ঞতা থাকে না। সেই জন্য সে শালিনীর কথাতেই বিশ্বাস করে। অন্যদিকে শালিনীও মনের আনন্দে তার দামি শাড়িগুলো নিয়ে ঘরে চলে যায়। এভাবে প্রায় সময় শালিনী তার শাশুড়ি মাকে বোকা বানিয়ে অনলাইনে অনেক অনেক জিনিসপত্র কিনতে থাকে, কিন্তু সাবিত্রী দেবী কিছুই ধরতে পারে না। বাহ, এরকম ভাবে চলতে থাকলে আমার ওয়ার্ড্রপ পুরো দামি দামি শাড়ির কালেকশনে ভরে যাবে। আমি মাকে টুপি পরিয়ে প্রচুর জুয়েলারিও কিনে ফেলেছি। উফ, এভাবেই শালিনী তার শাড়ি এবং গহনা দেখে মনে মনে খুবই খুশি হতে থাকে। দেখতে দেখতে এভাবে আরো 2-4 দিন কাটে। একদিন পলার বাবা পরিমল বাবু গ্রাম থেকে কাঁঠাল, প্রচুর পরিমাণে আম, লিচু, কলা ইত্যাদি নিয়ে পলার শ্বশুর বাড়িতে আসে। আর পরিমল বাবু এত বেশি ফল নিয়ে আসে যে সেই ফল খেয়ে পলার পরিবার একদিনে শেষ করতে পারবে না। এই বাড়িতে সবাই খাবার দাবার ফ্রিজে রেখে দেয়, তাই আমিও যদি আমার এই ফলগুলো ফ্রিজে রেখে দিতে পারি তাহলে হয়তো ফলগুলো অনেকদিন পর্যন্ত টাটকা থাকবে। এই মনে করে পলা সেই ফলগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, কিন্তু ফ্রিজটা যে বন্ধ ছিল পলা সেটা বুঝতে পারে না। ফ্রিজটা বন্ধ থাকায় ফলগুলো পুরোপুরি ভাবে পচে নষ্ট হয়ে যায়, আর পচা কাঁঠাল, আম এবং লিচুর বাজে গন্ধে পুরো ফ্রিজটা একেবারে ভরে ওঠে। 2 দিন পর শালিনী যখন ফ্রিজ খোলে তখন সে পলার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। পলা, এই পলা, তুমি আমার ফ্রিজে আম, কাঁঠাল, লিচু এগুলো ঢুকিয়েছো কেন? আর যদি আম কাঁঠাল রেখেও থাকো তাহলে ফ্রিজটা তো অ্যাটলিস্ট অন করতে পারতে। তোমার জন্য এখন পুরো ফ্রিজটা গন্ধ হয়ে গেল, আমার খাবারগুলোও তো নষ্ট হয়ে গেল। এখন এই ফ্রিজটা পরিষ্কার করো। ওই তো তোমার বাপের বাড়ি থেকে মাত্র কয়েকটা ফল দিয়েছে, তাও তুমি ঠিক করে রাখতে পারলে না। এক কাপড়ে বাপের বাড়ি থেকে চলে এসেছো, তোমার লজ্জা করে না? শুধু হাত পা নিয়েই তো শ্বশুর বাড়িতে আছো। বড় বৌমার থেকে তো একটু বুদ্ধি ধার নিয়ে কিছু শিখতে পারো, মূর্খ কোথাকার। এমন কথা শুনে পলার খুবই খারাপ লাগে। তাই সেদিন বিকালে পলা তার শাশুড়ি মায়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসে। মা, আপনার জন্য আমি এই শাড়িটা উপহার নিয়ে এলাম। আমার কাছে তো খুব বেশি টাকা থাকে না, যেটুকু পারলাম তাই দিলাম আর কি। ও, আমার ছেলের টাকাতেই আবার আমাকে গিফট দিচ্ছ? বাহ,
না না, আপনার ছেলের টাকায় কেন আপনাকে গিফট দেব? আমি তো এই টাকাটা আমার চুল বিক্রি করে পেয়েছি। আমি ভাবলাম আপনার জন্য একটা শাড়ি কিনে আনি। এই শাড়িটার অবশ্য বেশি দাম নয়, মাত্র 500 টাকাই দাম। সাবিত্রী দেবী সেই শাড়িটা খুলে দেখে সেই শাড়িটা সত্যিই ভীষণ সুন্দর। শুধু তাই নয়, শালিনী অনলাইনে যে 5000 টাকা দিয়ে শাড়ি অর্ডার করে সেই শাড়িটাও পলার কেনা শাড়ির তুলনায় খুবই বাজে দেখতে। তাই সাবিত্রী দেবী সেদিন সুরজকে ডেকে বলে, এই সুরজ, বড় বৌমা আমাকে 5000 টাকার শাড়ি বলে একটা ভুলভাল শাড়ি দিয়েছে। আমার অ্যাকাউন্টটা খুলে দেখ তো কি করেছে। তোর বড় বৌদি শিক্ষিত বলে ওকে আমি শাড়ি কেনার দায়িত্ব দিয়েছিলাম। নিশ্চয়ই বড় বৌমা কোথাও একটা গন্ডগোল করেছে মনে হচ্ছে। মায়ের কথা শুনে সুরজ অ্যাপ খুলে দেখে সেখানে অনেকগুলো দামি দামি শাড়ি অর্ডার করা হয়েছে। শুধু শাড়িই নয়, অনেক রকমের জুয়েলারিও সাবিত্রী দেবীর অ্যাপ থেকে অর্ডার করা থাকে। এগুলো জানার পর সাবিত্রী দেবী ভীষণই রেগে যায়। তাই সাবিত্রী দেবী তখনই শালিনীর ঘরে যায়। তখন শালিনী দামি দামি শাড়ি গহনা পরে ফটো তুলতে ব্যস্ত থাকে। বড় বৌমা, তুমি নাকি মিটিং এ ব্যস্ত থাকো, তুমি আবার সিনেমাও দেখছো। তুমি এতদিন তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলে এসেছো। আমার অনলাইন অ্যাপ থেকে আমাকে মিথ্যা কথা বলে তুমি এই দামি দামি শাড়ি জুয়েলারি গুলো কিনেছো। তোমার লজ্জা করলো না? তোমার থেকে তো ছোট বৌমা অনেক ভালো। শিক্ষিত বৌমার থেকে আমার সৎ মূর্খ বৌমাই ভালো। না না মা, আমি এরকম কিছুই করিনি, আপনি আমাকে ভুল ভাবছেন। সে আর কোন রকম ভাবে শালিনীকে বিশ্বাস করতে চায় না। অন্যদিকে পলার মন মানসিকতা দেখে সাবিত্রী দেবী খুবই খুশি হয়। তাই সাবিত্রী দেবী এখন বাড়িতে একজন কাজের লোক রেখে দেয়, যাতে পলাকে এখন একা একা বাড়ির সমস্ত কাজকর্ম করতে না হয়। শুধু তাই নয়, সাবিত্রী দেবী পলাকেও অনেক দামি দামি শাড়ি এবং গহনা উপহার দেয়। তুমি আমাকে এত সাজিয়ে গুছিয়ে পার্টিতে কেন নিয়ে গেলে মা? সেই তো ছেঁড়া জামা কাপড় পরা দিদি ভাইকেই কত বড় লোকের ছেলের পছন্দ হয়ে গেল। এবার ওই দিন রাত নাকে কান্না করা মেয়েটা, আমাদের 5-4 মাস কাটা মেয়েটা আমাদের থেকে বড় লোক হয়ে যাবে। এরকম করে কেন বলছিস বোন? আমি কি ইচ্ছে করে তোর সাথে এমন করেছি? অনিরুদ্ধর যদি আমাকে পছন্দ হয় সেটাতে আমার কি দোষ বলতো? তুই শুধু শুধু মন খারাপ করছিস। আমার নিজের মেয়ে বাড়িতে অবিবাহিত বসে থাকবে আর আমার সতীনের মেয়েকে আমি বড়লোকের বাড়িতে বিয়ে দেব? এরকম অনাচার কখনো একটা মা করতে পারে? তুই চিন্তা করিস না রিঙ্কি, তোর মা এখনো বেঁচে আছে। তুমি এভাবে কেন বলছো? তুমি তো আমারও মা। তুমি আমাকে যখন যেটা করতে বলেছো আমি তখন সেটাই করেছি। আর আজকে একজনের আমাকে পছন্দ হয়েছে বলে তোমরা আমার সাথে এমন ব্যবহার করবে? ওই পছন্দ হওয়াটাই সার। ওই বাড়িতে তোর আমি বিয়ে হতে দেব না। আমার মেয়ের মতো রাজরানী একটা রাজার বাড়িতে যেতে পারে, তোর মতো কাজের মাসি নয়। অদিতি দেবীর কথা শুনে রাখি দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। চিন্তা করিস না বলতে বলতে আমার মাথায় তো এতগুলো চিন্তা তুমি ঢুকিয়ে দিলে। আর কিভাবে চিন্তা করব না বলছো তুমি? এবার দেখবো ওর বড়কে গাড়ি করে ঘোরাবে, বিদেশে নিয়ে যাবে, আর আমাকে সোশ্যাল মিডিয়ায় সেসবের ছবিতে লাইক করতে হবে। তুই একদম তোর বাবার মতো হয়েছিস, বড্ড বেশি কথা বলিস। বলছি তো ওই বাড়িতে রাখির বিয়ে আমি কিছুতেই হতে দেব না। নিজের মাকে একটু তো বিশ্বাস কর। তোমাকে বিশ্বাস করি বলেই তো বললাম আমি বিয়ের লেহেঙ্গা পছন্দ করেছি। কাকে কাকে ডাকবো সেটাও প্ল্যান করা হয়ে গেছে। তুমি শুধু অনিরুদ্ধর সাথে আমার বিয়েটা ঠিক করে দাও, ব্যাস তাহলেই হবে। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। রিঙ্কি, তার মা অদিতি দেবী, তার বাবা কমল বাবু এবং একমাত্র সৎ দিদি রাখির সাথে থাকতো। বেশ কয়েক বছর আগে 5 বছরের ছোট্ট রাখিকে তার বাবার কাছে একা রেখে রাখির মা মারা যায়। কমল বাবু অফিস ঘর দুটোই একসাথে সামলে উঠতে পারতো না। অফিসে গেলেও সারাদিনই সে রাখিকে নিয়ে নানান রকমের দুশ্চিন্তা করতে থাকে। রাখির জন্য আয়া রাখা হলেও কমল বাবু কিছুতেই আয়াদের উপর বিশ্বাস করে উঠতে পারতো না। এভাবে না তার অফিসে কাজ হচ্ছিল আর না রাখি সুস্থভাবে বড় হতে পারছিল। সেই কারণেই কমল বাবু অদিতি দেবীকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে। তুমি কিন্তু জানো যে আমার মেয়ে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, আর এটাও জানো যে আমি আমার মেয়ের জন্যই তোমাকে এই বাড়িতে এনেছি। আমি সব জানি, কিভাবে কার খেয়াল রাখতে হবে সেটাও জানি। তোমার মেয়ের প্রতি তোমার ভালোবাসা দেখেই তো তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি একদম চিন্তা করবে না, আমি রাখিকে নিজের মেয়ের মতো করে মানুষ করব। তোমার সাথে কথা বলে আমার বুক থেকে যে কত বড় একটা বোঝা নেমে গেল তুমি বুঝতেও পারবে না। এবার আমি শান্তি করে কাজ করতে পারবো। অপরদিকে অদিতি দেবী মনে মনে ভাবতে থাকে, যতদিন না আমার নিজের কোলে সন্তান আসছে ততদিন আমাকে নাটক করতে হবে। আমার সন্তান এসে গেলে ওকে আমি আমার বাচ্চার কাজের মাসি বানিয়ে রাখবো।
তখন তুমি চেয়েও কিছু করতে পারবে না। অদিতি দেবী এরকম আরো অনেক কথাই মনে মনে ভাবতে থাকে। দেখতে দেখতে সেই দিনটা কোনো রকমে কেটে যায়। সংসার ঠিকঠাক ভাবে শুরু হওয়ার আগেই হঠাৎ করে একটা বাচ্চার মা হয়ে যাওয়া অদিতি দেবীর মোটেই পছন্দ হয় না। সে কমলবাবুর সামনে রাখিকে আগলে আগলে রাখলেও কমলবাবুর আড়ালে ছোট্ট রাখির সঙ্গে খুবই দুর্ব্যবহার করতে থাকে। মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু হরলিক্স বানিয়ে দেবে? বাবা বলেছে হরলিক্স খেলে শরীরে শক্তি হয়। সকাল থেকে তো আমি কাজ করে করে মরছি, আর তোর এত এনার্জির দরকার কিসে পড়ছে? কালকে রাত্রের পান্তা ভাত আছে, ওটা খেয়ে ব্রেকফাস্টটা করে নে। দুপুরবেলা মাছ ভাত খাবি। যে হরলিক্স আছে ওটা আমার টিফিনে কাজে লেগে যাবে। কিন্তু ওটা তো বাবা আমার জন্য এনেছে। তাহলে তুমি খাবে কেন বলছো? তুমি তো অন্য কত কিছু খেতে পারো। আমি তো এখনো ছোট্ট বাচ্চা, আমি তো সবকিছু খেতে পারবো না। জন্মানোর সাথে সাথে মাকে খেয়ে নিলি, আবার তুই বলছিস সবকিছু খেতে পারবি না? দুপুরবেলা তো এক টুকরো মাছে তোর পোষায় না, দুটোর কম ডিম দিলে তোর পেট ভরে না, আবার বলেও বেশি খায় না। আমি আর কোনোদিনও বেশি বেশি মাছ আর ডিম চাইবো না মা। এখন আমার খুব খিদে পেয়েছে, আমি দুধ আর হরলিক্স খাবো, পান্তা ভাত খাবো না। রাখি অনেকবার বলা সত্ত্বেও অদিতি দেবী তাকে হরলিক্স খেতে দেয় না। উপরন্তু তাকে মারের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে, যাতে সে কমলবাবুর কাছে এইসব ব্যাপারে কিছু জানাতে না পারে। 5 বছরের ছোট্ট রাখিকে দিয়ে কাজ করানোর আগেও অদিতি দেবী একবারও ভাবে না। কিছুদিনের মধ্যেই অদিতি দেবী নিজে একটি কন্যা সন্তান জন্ম দেয়। রিঙ্কি পৃথিবীতে আসার পর থেকে রাখির জীবনে বাকি থাকা সুখটুকুও শেষ হয়ে যায়। রাখি রীতিমতো তার ছোট বোন রিঙ্কির আয়াতে পরিণত হয়। রাখির সুন্দর রঙিন জীবন হঠাৎ সে কিভাবে সাদা কালোতে পরিণত হয় সেটা সে নিজেও বুঝতে পারে না। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। কমলবাবুর 2 মেয়ে এখন প্রাপ্তবয়স্ক এবং বিবাহযোগ্য। শুনছো অদিতি, আমার 2 মেয়ের জন্য আমি 2টো সালোয়ার কামিজ এনেছি। পরশুদিন আমাদের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, তার ছেলের 25 বছরের জন্মদিন উৎসব হবে। জন্মদিনে যাওয়ার জন্য নতুন জামা কেনার কি দরকার ছিল? যা ছিল তাতেই তো হয়ে যেত। আসলে আমার বন্ধু শহরের অনেক বড় একজন ব্যবসায়ী, তার ইচ্ছা পুরানো যুগের রূপকথার গল্পের মতো তার ছেলেও যেন নিজের জন্মদিনের পার্টিতে আসা মেয়েদের মধ্য থেকে নিজের জীবন সঙ্গে বেছে নেয়। তোমার বন্ধুর ছেলে একবার যদি আমার রিঙ্কিকে পছন্দ করে, তাহলে আর ওকে কোনোদিনও ঘুরে তাকাতে হবে না। আমার তো ভাবলেই কিরকম গায়ে কাটা দিচ্ছে যে আমার মেয়ের গাড়ি হবে, বাড়ি হবে, আমার মেয়ে বিদেশে যাবে। গাছে কাঁঠাল আর গোফে তেল, সেই পার্টিতে শহরের কত সুন্দরী মেয়ের আসবে বলো তো? তাদের মধ্য থেকে অনিরুদ্ধ তোমার মেয়েকে কেন পছন্দ হবে শুনি? বাজে কথা কম বলে এই জামাগুলো নিয়ে যাও, পারলে রাখির ঘরে ওর জামাটা দিয়ে দিও। কমলবাবুর কথা মতো অদিতি দেবী জামা দুটো সেখান থেকে নিয়ে নেয়। যা 9 হয় না তার 90তেও হয় না। এত করে বলেছি যে বড় মেয়েটার দিকে অত নজর না দিতে, তাও আমার কথা শোনে না। বেছে বেছে ঠিক দামি আর সুন্দর জামাটা নিজের বড় মেয়ের জন্যই এনেছে। এটা আমি কিছুতেই ওই কাজের মাসিকে পরতে দেব না। এসব জামা আমার রিঙ্কিকেই সবচেয়ে বেশি ভালো মানাবে। এই বলে অদিতি দেবী 2টো জামা নিয়েই তার মেয়ের ঘরে রেখে দেয়। রাখিকে সে একটাও জামা দেয় না। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসে। সবাই সেজে গুজে অনুষ্ঠানের জন্য রওনা দিলে রাখিও তার পুরানো ছেঁড়া ফাটা একটি জামা পরে তৈরি হয়ে নেয়। সেটা পরে পার্টিতে গেলে সবাই রাখিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। কিন্তু এত কিছুর মাঝেও, এত সুন্দর সুন্দর মেয়েদের মাঝেও রাখিকে দেখে অনিরুদ্ধ চোখ আটকে যায়। সে রাখির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু বারবার কেউ না কেউ তাকে এসে বিরক্ত করে। আমি বিয়ে করলে এই মেয়েটাকেই করব। যদি আজ সবার সামনে আমার ডিসিশন জানতে চাই, তাহলে আমি এই মেয়েটার কথাই বলবো। ওর পোশাক আশাক দেখে তোকে খুবই গরিব মনে হচ্ছে, কিন্তু ওর চোখে মুখে যে স্নিগ্ধতা আর মায়া আমি দেখেছি, সেটা হয়তো আর কেউই দেখতে পাবে না। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে অনিরুদ্ধ তার মনের কথা তার বাবার কাছে জানায়। অনিরুদ্ধর বাবা বিপ্লব বাবু এই সুখবরটা কমল বাবুকে দেয়। কমল বাবু এই কথাটা তাদের বাড়িতেও জানায়। তোমাদের সবাইকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা, তার চেয়ে বরং তুমি রিঙ্কির সঙ্গে অনিরুদ্ধ বাবুর বিয়ের ব্যবস্থাটা করে দাও। এনার সাথে রিঙ্কিকেই বেশি মানাবে। কার সাথে কাকে মানাবে সেটা উপরওয়ালা ঠিক করেই পাঠাই। সেই জন্যই এত মেয়ের মাঝখানে এমন সাদামাটা অবস্থায় তোকে দেখে অনিরুদ্ধ আর ওদের বাড়ির লোকের তোকে পছন্দ হলো। তুই আমার অনেক বাধ্য মেয়ে, আমি জানি। তাই এই বিষয়ে আমি তোর কাছ থেকে আর কোনো রকম জোড়াজুড়ি আশা করছি না। কমল বাবুর থেকে এমন কথা শোনার পর অদিতি দেবী আর রিঙ্কির মধ্যে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা শুরু হয়ে যায়। রিঙ্কি এবং অদিতি দেবী দিনরাত কিভাবে রাখিকে হেনস্থ করা যায় এবং কিভাবে অনিরুদ্ধর সঙ্গে তার বিয়ে ভেঙে দেওয়া যায় সেই নিয়েই আলোচনা করতে থাকে।
অনিরুদ্ধর বাড়ি থেকে ওকে দেখতে আসার আগেই ওর এমন অবস্থা করব যে ও আর কারোর সামনে গিয়ে নিজের মুখ দেখাতে পারবে না। খুব শখ তাই না বড়লোক বাড়িতে বিয়ে করার? আমার মেয়ের জায়গাও নেবে, দেখাচ্ছি মজা। তুমি কি করবে মা? বাবার বন্ধুর বাড়িতে ওই রাখির বিয়ে ঠিক হওয়ার পর থেকে বাবা তো সারাদিন ওর একটু বেশিই যত্ন করছে। আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে কিন্তু। তুই চিন্তা করিস না, আমি আছি তো। রিঙ্কির সাথে নানান রকমের আলোচনা করে অদিতি দেবী বাইরে বেরিয়ে যায়। সে বেশ কিছু জিনিসপত্র কিনে আবার বাড়িতে ফিরে আসে। সে একটি খালি ক্রিমের বোতলে বেশ অনেক রকমের ক্রিমের কেমিক্যাল মিশিয়ে একটা ক্রিমের মিশ্রণ তৈরি করে এবং সেটা নিয়ে সে রাখির কাছে যায়। দেখ রাখিমা, আমি একটু আগে বাজার থেকে তোর জন্য এই ক্রিমটা নিয়ে এলাম। আমি যেই পার্লারে যাই ওরাই আমাকে এটা সাজেস্ট করেছে। এটা মাখলে নাকি স্কিনের গ্লো বেড়ে যায়। কাল পরশুই তো তোকে বিপ্লব বাবু আর অনিরুদ্ধ দেখতে আসবে। আমি চাই তুই ওদের সামনে আরো সুন্দরভাবে তৈরি হয়ে যা। এসবের কি দরকার ছিল মা? এমনি যেরকম সাবান জল দিয়ে মুখ ধুই তেমন ভাবে ধুয়ে নিয়েই চলে যেতাম। মেকআপ টেকআপ তো কিছু করতে পারি না আমি। শুধু শুধু কেন যে ক্রিম নিয়ে এলে তুমি? তুই আমাদের জন্য এত বছর ধরে এত কিছু করেছিস, কয়েকদিন পরেই তো তুই চলে যাবি। তাই ভাবলাম তোর বিয়ের আগে তোকে আরো সুন্দর করে সাজিয়ে তুলি। অদিতি দেবীর কথা শুনে রাখি চোখে জল ধরে রাখতে পারে না। সে খুশি মনে অদিতি দেবীর থেকে ক্রিমটা নিয়ে নেয়। অন্যদিকে অদিতি দেবীর হঠাৎই রাখির প্রতি এত ভালোবাসা দেখে রিঙ্কি তেলে বেগুনে জ্বলে ওঠে। সত্যিই তো আমার মা খুবই স্বার্থপর। এতদিন দিদিকে কাজের মাসির মতো খাটিয়েছে, আর আজকে যখন দেখছে ওর বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যাবে তাই ওর প্রতি ভালোবাসাটা যেন উপচে পড়ছে, যাতে দিদি বড়লোক হয়ে যাওয়ার পরে মাকেও বড়লোক করে দিতে পারে সেই জন্যই। কিন্তু আমি থাকতে তো সেটা কখনোই হতে দেব না। এই ক্রিম যখন আমার মা এনেছে আমিই মাখবো। এই বলে রিঙ্কি সবার চোখের আড়ালে রাখির ঘর থেকে ক্রিমটা নিয়ে চলে যায়। সে কাউকে কিছু না জানিয়ে 3 বেলা করে ক্রিমটা ব্যবহার করতে থাকে। পরের দিন সকালবেলা রিঙ্কির ঘর থেকে চিৎকার শুনে সবাই হন্তদন্ত হয়ে তার ঘরে যায়। সেখানে গিয়ে তারা দেখে রাখির সারা গা এবং মুখ লাল হয়ে ফুসকুড়িতে ভরে গেছে। এসব কি করে হলো? কি খেয়েছিলি তুই? রাত্রে কি বাইরে বেরিয়েছিলিস তুই? কিন্তু এতগুলো তো মশার কামড় নয়। আমাকে বল এগুলো কি করে হয়েছে? তুমি দিদির জন্য যে গ্লো আপ ক্রিমটা এনেছিলে আমি 2 দিন ধরে সেটাই রোজ মাখছি। আমি ভেবেছিলাম অনিরুদ্ধ আসলে আমার সুন্দর চাঁদের মতো মুখটা দেখলে দিদিকে রিজেক্ট করে আমাকেই বিয়ে করবে। তাই আমি দিদিকে ওই ক্রিমটা মাখতে দেইনি, আমি নিজেই মেখেছি। আমি তাই জন্যই ভাবছিলাম হঠাৎ করে আমার ঘর থেকে ক্রিমটা কোথায় গেল। কিন্তু এত ভালো কোম্পানির ক্রিম মেখে তোর এমন অবস্থা হলো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ওটা ভালো কোম্পানির ক্রিম নয় রাখি। তোর মুখটা আমি বরবাদ করে দেব ভেবেছিলাম, তাই নানান রকমের নষ্ট হয়ে যাওয়া ক্রিম আর বেশ কিছু স্কিনের জন্য হার্মফুল কেমিক্যাল ওগুলোর মধ্যে মিশিয়ে আমি একটা মিশ্রণ বানিয়েছিলাম। ওসব মেখে তোর মুখটা ঠিক এমনই হয়ে যেত। তাহলে তুই অনিরুদ্ধর সামনে যেতে পারতিস না, আর ওরা বাধ্য হয়ে আমার রিঙ্কিকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যেত। আমি এই ভেবেই এসব করেছি। আমি তোমাকে এত ভালোবাসি মা, আর তুমি আমাকে এতটা ঘৃণা করো? তুমি বাবাকে জিজ্ঞাসা করতে পারো। আমি প্রথম দিনই বলেছিলাম এই সম্বন্ধটা বাবা যেন রিঙ্কির সাথেই ঠিক করে দেয়, কিন্তু বাবা রাজি হয়নি। আমি তো কোনোদিনও তোমাদের অবাধ্য হইনি মা। তাহলে তুমি আমাকে একটুও ভালোবাসতে পারলে না বলো? তুমি রাখির সাথে ছোট থেকে যত অত্যাচার করেছো আমাকে পাড়ার লোক বললেও আমি কোনোদিনও একবারের জন্য কমপ্লেন করিনি। তোমাকে কিছু বলতে গেলে ও আমাকে বাধা দিয়েছে। এত ভালো মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য তুমি এইসব করলে? উপরওয়ালা তোমার কর্মের শাস্তি কেমন তোমার মেয়েকে দিচ্ছে এবার দেখো শুধু। কমল বাবুর কথা শুনে অদিতি দেবী আর রিঙ্কি দুজনেই খুবই কাঁদতে থাকে। অনিরুদ্ধর বাড়ির লোক রাখিকে দেখতে এলে অদিতি দেবী এবং রিঙ্কি লজ্জায় মুখ লুকিয়ে ঘরে বসে থাকে। রাখির সদ্ব্যবহার এবং ভালো গুণ দেখে বিপ্লব বাবু এবং তার স্ত্রী দুজনেই রাখিকে তাদের বাড়ির বৌমা হিসেবে পছন্দ করে। কিছুদিনের মধ্যেই শুভ দিন দেখে রাখি এবং অনিরুদ্ধর বিবাহ সম্পন্ন হয়।